যদি বলি কাজু কাতলি বা কাজু বরফির স্বাদের এই মিষ্টিগুলো আমি কাজু বাদাম ছাড়াই তৈরি করেছি, তাহলে তোমাদের বিশ্বাসই হবে না। দোকানে চড়া দামে বিক্রি হওয়া এই মিষ্টিগুলো আমি বানিয়েছি ঘরে পড়ে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে, সেটাও আবার কোনো রকম খোয়া মাওয়া বা লিকুইড মিল্ক ছাড়াই। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কাজু বাদাম ছাড়াই কাজু বরফিগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা বাটির মাপ করে 2 বাটি নিয়েছি চীনা বাদাম। এই বাদামগুলো ওজনে 300 গ্রামের মতো হবে। প্রথমে বাদামগুলোকে একটা চওড়া প্লেটের মধ্যে ঢেলে নিয়ে এখন এই বাদামের মধ্যে যত অপুষ্টি বাদাম বা কালো বাদাম আছে অথবা নোংরা আছে সেগুলোকে বেছে বাদ দিতে হবে। এই ধরনের বাদামগুলো থাকলে কিন্তু মিষ্টিগুলো ভালো খেতে হবে না। এই বাদামগুলো আমি বেছে ফেলে দিয়ে ফ্রেশ বাদামগুলো নিয়ে নিয়েছি। এখন এই বাদামগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে বাদামগুলো আমি দিয়ে দিয়েছি। আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে বাদামগুলোকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, কারণ নাড়াচাড়া বন্ধ করলেই বাদামের গায়ে কালো একটা স্পট চলে আসবে। এমনভাবেই বাদামগুলো ভাজতে হবে যাতে বাদামগুলো ভাজা হবে অথচ বাদামের গায়ে কোনো কালো স্পট আসবে না। আর মিষ্টিগুলোকে একদম পারফেক্ট তৈরি করার জন্য বাদামের গায়ে কিন্তু কালো স্পট আসলে চলবে না। লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন দেখবে বাদামের খোসাগুলো বাদামের গা থেকে আস্তে আস্তে ফাটতে শুরু করেছে, আর এইভাবে হাতে নিয়ে ঘষে দেখবে, যদি দেখো খোসাগুলো খুব সহজেই উঠে যাচ্ছে, তখন বুঝতে হবে এই মিষ্টিটার জন্য বাদামগুলো একদম ঠিকঠাক ভাজা হয়েছে। এই পর্যায়ে ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর গরম প্যানের মধ্যে আরও 10-12 সেকেন্ড মতো বাদামগুলোকে নাড়াচাড়া করে আরও একটু ভেজে নিয়েছি। দেখো বাদামের গা থেকে খোসাগুলো কত সহজে উঠে যাচ্ছে অথচ বাদামের গায়ে কিন্তু কোনো কালো স্পট নেই। এখন ছড়ানো প্লেটের মধ্যে বাদামগুলোকে ঢেলে নিলাম আর এগুলোকে হালকা ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকতে থাকতে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষেও বাদামের খোসাগুলো তুলে নিতে পারো, অথবা কোনো সুতির কাপড় বা তোয়ালের মধ্যে ভাজা বাদামগুলোকে ঢেলে নিয়ে এইভাবে ঘষে ঘষেও কিন্তু বাদামের খোসাগুলোকে তুলে নেওয়া যায়। একটু চাপ দিয়ে দিয়ে ঘষলেই বাদামের খোসাগুলো খুব সহজেই উঠে আসবে। আর যেগুলো ওঠেনি সেগুলো এইভাবে হাত দিয়েও ঘষে নিতে পারো, অথবা আবার রুমালটাকে ওইভাবে চেপে চেপে ঘষেও তুলে নিতে পারো। যেভাবে সুবিধা বলে মনে হবে সেইভাবেই বাদামের খোসাগুলোকে তুলে নিতে হবে। এখন এই বাদামগুলো থেকে বাদামের খোসাগুলোকে আলাদা করে নিতে হবে। তার জন্য এই বাদামগুলোর মধ্যে ফুঁ দিলে বা পাখার সামনে দাঁড়ালে কিন্তু খোসাগুলো বাদাম থেকে খুব সহজেই আলাদা হয়ে যাবে, কিন্তু তাতে ঘরটা নোংরা হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি ছাঁকনি দিয়ে এইভাবে খোসাগুলোকে আলাদা করে নিচ্ছি। বাদামগুলোর মধ্যে এখনও কিছু খোসা রয়ে গেছে, এগুলো ছাঁকা হয়ে যাবার পরে আবার একটু হাত দিয়ে ঘষে নিয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আরও যে 2-1টা বাদামে খোসা রয়ে গেছে এর জন্য কোনো সমস্যা হবে না। ভাজা বাদামগুলো থেকে কিছু বাদাম আমি নিয়ে এইভাবে নোড়া বা হামানদিস্তার সাহায্যে বাদামগুলোকে এইভাবে আধ ভাঙা করে একটু ভেঙে নিয়েছি। এই ভেঙে নেওয়া বাদামগুলো একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। আর এখানে 4টে এলাচের খোসা ছাড়িয়ে হামানদিস্তায় এই এলাচগুলোকে একটু গুঁড়িয়ে রেখে দেব। এখন নিয়েছি বড় একটা মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে ভেজে রাখা খোসা ছাড়ানো বাদামগুলো ঢেলে দিলাম আর এগুলোকে এখন গুঁড়ো করে নিতে হবে। বাদামকে এইভাবে পালস মোডে কিন্তু গুঁড়ো করতে হবে। 2 সেকেন্ড চালিয়ে 2 সেকেন্ড বন্ধ, আবার 2 সেকেন্ড চালিয়ে 2 সেকেন্ড বন্ধ করতে হবে। এইভাবে কিন্তু 30 সেকেন্ড মতো গুঁড়ো করলেই খুব সহজে বাদামগুলো এরকম গুঁড়ো হয়ে যাবে। বাদামগুলোকে যদি পালস মোডে না ঘুরিয়ে একভাবে ঘুরিয়ে গুঁড়ো করতে যাও, গুঁড়ো তো হবেই না, উল্টে সেটা পিনাট বাটার হয়ে যাবে, ডোয়ের ফর্মে চলে আসবে। তাই এইভাবে পালস মোডে গুঁড়ো করে নিতে হবে। আর গুঁড়োটা কিন্তু দেখো একদম সুজির মতো হয়েছে, মিহি পাউডার কিন্তু হয়নি। এই রকম দানা দানা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তাই আমি এগুলোকে ছাঁকলাম না, তাহলে মিষ্টিগুলো দানাদার মিষ্টি তৈরি হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে তোমরা চাইলে কিন্তু এটাকে ছেঁকেও নিতে পারো। ছেঁকে যেগুলো ছাঁকনির মধ্যে আটকে যাবে সেগুলোকে আবার একবার পালস মোডে ওইভাবে ঘুরিয়ে নিয়ে আবার ছেঁকে নেবে। আমি যেহেতু মিষ্টিগুলো না ছেঁকেই তৈরি করব, তাই বাদামের গুঁড়োগুলো সাইডে রেখে দিলাম। এখন ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম যে বাটির মাপ করে বাদাম নিয়েছিলাম ওই বাটির মাপে 1 বাটি চিনি, আর যতটা চিনি নিয়েছে ঠিক তার অর্ধেকটা জল, মানে ওই বাটির মাপে হাফ বাটি জল। যতটা বাদাম নিতে হবে তার অর্ধেক চিনি আর তার অর্ধেক জল। এই মাপটা কিন্তু ঠিক রাখতে হবে বন্ধুরা, তাহলে মিষ্টিগুলো একদম ঠিকঠাক তৈরি হবে। আর আগে থেকে যে এলাচগুলোকে থেঁতো করে রেখে দিয়েছিলাম সেই থেঁতো করা এলাচটা এই চিনির শিরার মধ্যে দিয়ে
দিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনিটাকে এইভাবে নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু চিনির অর্ধেক জল দেওয়া আছে তাই ফ্লেমটা কিন্তু একদমই হাই করা যাবে না। এখানে আমাদের প্রয়োজন হালকা তার বিশিষ্ট একটা শিরা। আর যেহেতু জলের পরিমাণটা চিনির অর্ধেক আছে তাই এই শিরাটা তৈরি করতে কিন্তু একদমই সময় বেশি লাগবে না। 3 মিনিটের মধ্যেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। চিনিগুলো মিশে যাবার পরে মাঝে মাঝে চেক করে দেখতে হবে যে এর মধ্যে তার তৈরি হয়েছে কিনা। চিনিগুলো জলের সাথে মিশে যাবার পরে 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে আমি চেক করে দেখেছিলাম, তখনও তার তৈরি হয়নি। আরও 40 সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়ে তারপর এখন চেক করে দেখছি। বন্ধুরা দেখো এখন কিন্তু তার তৈরি হয়ে গেছে। আর একটু লক্ষ্য করো বন্ধুরা, তারটা কিন্তু এরকম হতে হবে। এই যে হালকা তার হয়ে আবার ছিঁড়ে যাচ্ছে, লম্বা তার হলে কিন্তু হবে না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। তাই এই রকম হাফ তার মতো তৈরি হয়ে গেলেই আর ফোটাবার দরকার নেই। এখন আগে থেকে তৈরি করে রাখা বাদামের গুঁড়োটা এই শিরার মধ্যে ঢেলে দিতে হবে। এই সময়ে ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। আমি কিন্তু প্রথমেই সব বাদামের গুঁড়োটা ঢেলে দিইনি, প্রথমে অর্ধেকটা দিয়ে শিরার সাথে ভালোভাবে মিশিয়ে বাকি অর্ধেক বাদামের গুঁড়োটা ঢেলে দিলাম। এটাকেও শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর কোনো অবস্থাতেই কিন্তু ফ্লেমটা এখন বাড়ানো যাবে না। লো ফ্লেমে বাদামের পাউডারটা শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বাদামের মধ্যে যেহেতু নিজস্ব তেল আছে তাই এখানে আমি আলাদা করে কোনো ঘি ব্যবহার করিনি, তবে চাইলে 1 চামচ ঘি ব্যবহার করতেই পারো। তাছাড়া আমি এখানে ননস্টিক ব্যবহার করেছি তাই ঘিটা না দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তবে তোমরা যদি লোহার কড়াইতে বানাও তাহলে অবশ্যই কিন্তু একটু ঘি দিয়ে দিও, নাহলে কিন্তু বাদামের মিশ্রণটা কড়াইয়ের মধ্যে আটকে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা খুব ভালোভাবে বাদামের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। এই মিল্ক পাউডারটা দেবার কারণে মিষ্টিটার মধ্যে একটা মাওয়ার টেস্ট নিয়ে আসবে। তবে তোমরা চাইলে কিন্তু এই মিল্ক পাউডারটা স্কিপ করতে পারো। এর মধ্যে আরও 2 টেবিল চামচ মিল্ক পাউডার আমি দিয়ে দিলাম। এই মিল্ক পাউডারটাকেও বাদামের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। পুরো মিল্ক পাউডারটা একসাথে দিলে দলা পাকিয়ে যেত, তাই এইভাবে অল্প অল্পই দিতে হবে। যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এইরকমই ঘরে থাকা উপকরণের সহজভাবে তৈরি টেস্টি রেসিপির ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মিষ্টির জন্য মিশ্রণটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। অনেকটা গাঢ় হয়ে গেছে, এর থেকে আর বেশি গাঢ় করার দরকার নেই, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে। এখন ফ্লেমটাকে অফ করে দিলাম। মিশ্রণের কনসিস্টেন্সিটা কেমন হবে বুঝতে যদি অসুবিধা হয় তাহলে চামচে করে অল্প একটু তুলে নিয়ে হালকা ঠান্ডা করে বল পাকিয়ে দেখবে। যদি দেখো বল পাকানো যাচ্ছে তাহলে জানবে মিশ্রণটা একদম রেডি। আমরা প্রথমেই বাদামের লাড্ডুগুলো বানিয়ে নেব। এর জন্য মিশ্রণটা গরম থাকতে থাকতে চামচে করে অল্প একটু মিশ্রণ তুলে নিয়ে আমরা আগে থেকে যে ভাজা বাদামকে আধ ভাঙা করে রেখে দিয়েছিলাম সেই বাদামের মধ্যে মিশ্রণটা দিয়ে এইভাবে লাড্ডু পাকিয়ে নিতে হবে। লাড্ডুগুলো গরম বেলায় একটু নরম মনে হলেও ঠান্ডা হলে কিন্তু এগুলো সেট হয়ে যাবে। আর বাদামের তৈরি এই মিষ্টিগুলো এতটা সফট হয় যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আর বাদামের বরফিগুলো বানাবার জন্য মিশ্রণটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। এই লাড্ডুগুলো বানাতেই কিন্তু মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে যাবে। একটা লাড্ডু আমি তোমাদের ভেঙে দেখাই বন্ধুরা, দেখো ভিতরটা কতটা সফট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে এই রকম সফট। আর এদিকে যে মিশ্রণটা ছিল মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এটা একটা বাটার পেপারের উপর আমি ঢেলে নিচ্ছি। বাটার পেপার না থাকলে কোনো পরিষ্কার প্লাস্টিকের উপরও ঢালা যাবে। এছাড়া কোনো খাতার পাতাকে যদি একটু ঘি বা তেল ব্রাশ করে নেওয়া যায় তাহলে সেটা বাটার পেপারের মতোই কাজ করবে। মিশ্রণটা এখনও বেশ গরম, এই গরম থাকতে থাকতেই মিশ্রণটাকে এইভাবে একটু মেখে নিয়ে তারপর হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে দিতে হবে। হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে এর উপর দিয়ে আরেকটা বাটার পেপার দিয়ে এবার বেলন দিয়ে এইভাবে বেলে নিতে হবে। মিষ্টিগুলো বা বরফিগুলো যতটা মোটা থিকনেসের রাখতে চাও সেই মতো বুঝেই বেলতে হবে। আমি এখানে একটু মোটা করেই রেখেছি, এগুলোকে কিন্তু ইচ্ছে মতো পাতলা করে তৈরি করে নেওয়া যাবে। মিশ্রণটা যেহেতু একটু শক্ত করেই নামিয়েছিলাম তাই এখানে আর কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই। শেপ দেওয়া হয়ে গেলেই কিন্তু ছুরি দিয়ে এইভাবে খুব সহজে কেটে নেওয়া যাবে। এটাকে ফ্রিজে রেখেও সেট করার কোনো প্রয়োজন নেই, কারণ ফ্রিজে রাখলে শক্ত হয়ে যেতে পারে। প্রথমে বেলন দিয়ে বেলে নিয়ে তারপর চারপাশের বাড়তি অংশগুলো কেটে বাদ দিয়ে একটা চৌকো শেপ দিয়ে আমি এগুলোকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। চাইলে ডায়মন্ড শেপে বা নিজেদের খুশি মতো যে কোনো শেপেই কেটে নেওয়া যায়। এই মিষ্টিগুলো খেতে এতটাই সুস্বাদু হয়েছিল, আমি পরে আবার বানিয়েছিলাম, সেদিনে আমি ডায়মন্ড শেপেই কেটেছিলাম।
আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। মিষ্টিগুলো যাতে দোকানের মতো লুক চলে আসে তার জন্য ওপর দিয়ে একটু কেশর আর আমন্ড দিয়ে সাজিয়ে দিলাম। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।